উত্তরবঙ্গের দুটো লোকসভা আসন দুটোই বিজেপির জেতা আসন, কিন্তু সেখানে এবারে বিজেপির জন্য গলায় কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে বিজেপি, মানে বিজেপিরই লোক বিজেপির গলায় চাকু লাগিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এইটা যদি না থাকতো তাহলে এই আসন দুটোই বিজেপির আরও একবার জেতার পথটা একদম ন্যাশনাল হাইওয়ের মতো হয়ে যেত। কিন্তু এখন এই সমস্যাগুলোর কারণে পথটা অনেকটা ওই পাড়ার মোড় বা বাইলেনের মতো হয়ে গেছে। বড় গাড়ি ঢুকবে তো বটে, কিন্তু একদিকে টোটো, একদিকে রিক্সা, একদিকে সাইকেল, কে হেঁটে যাচ্ছে, কোথা দিয়ে গরু যাচ্ছে, যে কোনো মুহূর্তে চকচকে গাড়িতে কিন্তু একটা ধাক্কা লেগে যেতে পারে। তো এই দুটো আসন কোন দুটো আসন? এই দুটো আসন হচ্ছে রায়গঞ্জ এবং দার্জিলিং। এই দুটো আসনেই সেকেন্ড ফেজের ইলেকশন যেদিন রয়েছে, অর্থাৎ 26শে এপ্রিল, সেদিন কিন্তু নির্বাচন রয়েছে। তো এই দুটো আসনের কি অবস্থা, কিভাবে বিজেপির গলার কাটা বিজেপিই হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা আমরা একটু বরং খতিয়ে দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা দেখব দার্জিলিংকে, কারণ আপনাকে যদি বিজেপির পশ্চিমবঙ্গে জয়ের ইতিহাস জানতে হয় তাহলে অবশ্যই আপনাকে দার্জিলিংয়ের দিকে তাকাতেই হবে। কারণ 2009 সালে দার্জিলিংয়ে একটা মজার ঘটনা ঘটে। সেটা কি না, বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয় যশবন্ত সিংকে। এই যশবন্ত সিং বিজেপির জাতীয় লেভেলের একজন বড় নেতা, ভালো নেতা ছিলেন, কিন্তু তিনি হচ্ছেন রাজস্থানের মানুষ, রাজস্থানের নেতা। তো সেই মরুভূমির দেশ থেকে এই পাহাড় ভূমিতে এনে বিজেপি তাকে দাঁড় করিয়ে দেয়। পশ্চিমবঙ্গের একটা হিল স্টেশনে বিজেপির তরফ থেকে রাজস্থানের একজন নেতাকে প্রার্থী করা হয় বিজেপির তরফ থেকে, এমন একটা সময় যখন পশ্চিমবঙ্গে বাম শাসন চলছে 2009। কিন্তু সারপ্রাইজ সারপ্রাইজ, 2009 রেজাল্ট বেরোনোর পরে দেখা যায় যে যশবন্ত সিং দার্জিলিংয়ে জিতে গেছেন এবং তিনি বিজেপির সাংসদ হয়ে গেছেন। তার এই জয়ের পেছনে একটা বড় কারণ ছিল গোর্খাল্যান্ডের সমীকরণ। গোর্খাল্যান্ডের চর্চা সেই মুহূর্তে একেবারে তুঙ্গে, গোর্খাল্যান্ডের দাবি তুঙ্গে। বিজেপির সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার হাত মেলানো, গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপিকে সমর্থন করছে, বিজেপিও বলছে আমরা জিতলে দেখব, প্রতিশ্রুতি দিচ্ছে, কথা দিচ্ছে, আবার কথা দিচ্ছেও না, কথা রাখছে, আবার কথা রাখছেও না। ওই ব্যাপারটা হচ্ছে যখন দরকার টেনে তুলবো, যখন দরকার নেই তখন কিছুটা না হয় দূরে সরিয়ে দেবো। যাই হোক, 2009 তো বিজেপি জিতলো দার্জিলিংয়ে, কিন্তু 2014 দেখা গেল এই যশবন্ত সিংকে বিজেপি দল থেকে দিয়েছে তাড়িয়ে। কেন না, এই যশবন্ত সিং দার্জিলিং এর সাংসদ হওয়ার পরেও দার্জিলিং, গোর্খাল্যান্ড এই সমস্ত ইস্যুর মধ্যে না থেকে তিনি টুকটুক করে নিজের লোকাল রাজনীতিতে, রাজস্থানের রাজনীতিতে ফেরার চেষ্টা করছিলেন, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। এই সমস্ত কারণ, তার সঙ্গে আরো নানা রকম ইন্টারেস্টিং কারণে বিজেপি দল থেকে তাড়িয়ে দেয় যশবন্ত সিংকে। এইবার 2014-তে কাকে নিয়ে আসা হয় দার্জিলিংয়ে প্রার্থী করার জন্য? এস আহলুওয়ালিয়াকে। এবার এস আহলুওয়ালিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের বেশ ইন্টারেস্টিং দিকটা হচ্ছে, তিনি যদিও আসানসোলের মানুষ, কিন্তু তিনি রাজনীতি করেছেন কোথায়? বিহার, ঝাড়খণ্ড এই সাইডটায়, কারণ তাকে এই বিহার, ঝাড়খণ্ড থেকে কিন্তু বিজেপির তরফ থেকে রাজ্যসভার সদস্য করা হয়েছে। এবার এমন একজন মানুষ যিনি আসানসোলে জন্মেছেন, বিহার, ঝাড়খণ্ড থেকে রাজ্যসভার এমপি হয়েছেন, তাকে এইবারে লোকসভা নির্বাচনে বিজেপি দাঁড় করানোর জন্য নিয়ে এলো দার্জিলিংয়ে। 2014 এস আহলুওয়ালিয়া দার্জিলিংয়ে দাঁড়ালেন এবং তিনি জিতেও গেলেন। আবারও সেই গোর্খাল্যান্ডের সমীকরণটা বেশ কাজে লাগলো। এরপর যখন আমরা এলাম 2019-এ, দেখা গেল এই এস আহলুওয়ালিয়ারও দার্জিলিংয়ে সিটটা সহ্য হয়নি। এস আহলুওয়ালিয়া 2019-এ এসে বলছেন, বস আমাকে যে কোনো জায়গায় নিয়ে চলো, যে কোনো জায়গায় দাঁড় করাও, দার্জিলিংয়ে আর না, দার্জিলিংয়ে আমি দাঁড়াবো না। তাকে দার্জিলিং থেকে সরিয়ে দেওয়া হয়, অন্য জায়গায় দাঁড় করানো হয় এবং 2019-এ বিজেপির প্রার্থী দার্জিলিংয়ে করা হয় রাজু বিস্তাকে। এবার এই রাজু বিস্তাও দার্জিলিংয়ের মানুষ নন। তিনি কোথাকার মানুষ? তিনি মণিপুরের মানুষ। সেই মণিপুর যেটা এখনো জ্বলছে, মণিপুর থেকে এনে রাজু বিস্তাকে দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী করে এবং রাজু বিস্তা 2019-এ কিন্তু জিতেও যান সেখানে। তিনি কোন সমীকরণ প্রয়োগ করেছিলেন? গোর্খাল্যান্ড অ্যান্ড গোর্খাল্যান্ড হলো। এইবার এসেছে 2024-এ কিন্তু বিজেপি আবারও রাজু বিস্তার উপরেই ভরসা রেখেছে এবং রাজু বিস্তাকেই দার্জিলিং থেকে প্রার্থী করা হয়েছে। কিন্তু এখানে বিজেপির একাংশই এবার দার্জিলিংয়ে বেঁকে বসেছে, কারণ এই এতদিনে দার্জিলিংয়ে তো বিজেপির নিজস্ব একটা সংগঠন তৈরি হয়েছে, যারা গোর্খাল্যান্ডের সাপোর্টার নন, গোর্খা জনমুক্তি মোর্চা করেন না, গোর্খা নন, একদম যারা কোর বিজেপি সাপোর্টার, তাদের নিয়ে বিজেপির একটা সংগঠন গড়ে উঠেছে। তারা বেঁকে বসেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে দেখুন, এতদিন পর্যন্ত মানে 2009 থেকে 2019 পর্যন্ত বারবার বাইরে থেকে লোকজন এনে দার্জিলিংয়ের প্রার্থী করা হয়েছে, কোনো ভূমিপুত্রকে বিজেপি প্রার্থী করেনি এবং সেই জন্য কোনো ভূমিপুত্র সাংসদকে আমরা এতদিন পাইনি। এবারে দার্জিলিংয়েরই একজনকে প্রার্থী করা হোক এবং দার্জিলিংয়েরই একজন সাংসদ হবেন, এই দাবি নিয়ে ওই কোর বিজেপির একাংশই কিন্তু বেঁকে বসেছে। এই সব কিছুর মধ্যে রাজু বিস্তা যে চুপচাপ বসে আছেন তা কিন্তু নয়, তিনি কিন্তু চারিদিকে নিজের সমীকরণ সেট
সেট করছেন, চারিদিক থেকে সমর্থন গ্যাদার করছেন। অলরেডি বিমল গুরুং, যিনি এতদিন ধরে এই দল ওই দল এই ডাল ওই ডাল করে ফাইনালি কিন্তু এবারে আবারও বলে দিয়েছেন বিজেপিকেই তিনি সমর্থনটা করছেন। এই রাজু বিস্তা বিমল গুরুংকে সঙ্গে করে নিয়ে গিয়ে মনোনয়নও জমা দিয়ে দিয়েছেন, এটা দেখানোর জন্য যে দার্জিলিংয়ে কিন্তু বিজেপির সমীকরণ একদম সেট রয়েছে। তারই সঙ্গে বিনয় তামাং, যিনি 5 মাস আগে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, সেই বিনয় তামাং 26 তারিখ যেদিন দার্জিলিংয়ে ভোট তার 72 ঘন্টা আগে জানিয়ে দিয়েছেন তিনি আর কংগ্রেসের সঙ্গে নেই, তিনি এবার কিন্তু বিজেপিকেই সমর্থন করছেন। অতএব বুঝতেই পারছেন বিজেপি কিন্তু সমস্ত সমীকরণ বসিয়ে ফেলেছে দার্জিলিংয়ে, একদম সেট করে ফেলেছে। এই রকম একটা পরিস্থিতিতে এমন একটা জায়গায় যেখানে কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসও নিজের সমীকরণ বসানোর চেষ্টা করছে, সেখানেই একটা নাম এই মুহূর্তে বিজেপির গলার কাঁটা হয়ে উঠে এসেছে, আর সেই নামটা হচ্ছে বিষ্ণু প্রসাদ শর্মা। এই বিষ্ণু প্রসাদ শর্মা হচ্ছে বিজেপির ওই ফ্যাকশন যারা বেঁকে বসেছে তাদেরই মধ্যে থেকে একজন। তিনি কিন্তু কার্শিয়াংয়ের বিজেপির বিধায়কও বটে। তিনি এইবার বলছেন যে দার্জিলিংয়ের মানুষকেই প্রার্থী করতে হবে, সেটা যেহেতু বিজেপি মানেনি, তাই এই বিষ্ণু প্রসাদ শর্মা এবারে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন দার্জিলিংয়ে। আর কেন বলছি যে তিনি বিজেপির গলার কাটা, তার কারণ এই বিষ্ণু প্রসাদ শর্মা কোনোদিন অন্য কোনো রাজনীতি করেননি, তিনি তো বিজেপিটাই করেছেন। অতএব তিনি নির্বাচনে দাঁড়িয়ে যদি কারোর ভোট কাটেন, যদি কোনো ভোট খান, তাহলে তো তিনি বিজেপির ভোটটাই খাবেন, কারণ তিনি কোনোদিন গোর্খা রাজনীতি করেননি, গোর্খাল্যান্ডের দাবি টাবি নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা করেননি, তিনি বিজেপিটাই করেছেন। কোর বিজেপি ভোট ব্যাংক যেটা রয়েছে, যে বেসটা রয়েছে, কার্শিয়াংয়ের বিধায়ক, বিজেপির বিধায়কও তিনি ছিলেন, সেই বেসটা থেকেই কিন্তু তিনি ভোট টানবেন, সেই বেসটার মধ্যেই কিন্তু তিনি থাবা বসাবেন। সেই কারণেই এই মুহূর্তে বিষ্ণু প্রসাদ শর্মা কিন্তু বিজেপির গলার কাটা। তৃণমূলের তরফ থেকে দার্জিলিংয়ে যাকে প্রার্থী করা হয়েছে তিনি হলেন গোপাল লামা। তৃণমূলও কিন্তু এখানে ওই গোর্খাল্যান্ড সমীকরণটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে তারা হাত মিলিয়েছে, সেখান থেকেই গোপাল লামাকে প্রার্থী করা হয়েছে। এবং এই গোপাল লামার রাজনৈতিক ইতিহাসে যদিও খুব একটা কিছু নেই, তিনি সিভিল সার্ভেন্ট ছিলেন, তারপরে তো রাজনীতিতে এসেছেন, প্রার্থী হয়েছেন। তবে দার্জিলিংয়ের জেলা তৃণমূল নেতৃত্ব একটা ভালো স্কিম বার করেছে, আর সেই স্কিমটা হচ্ছে ভোটে লিড দাও, পুরস্কার নিয়ে যাও। ব্যাপারটা কি না, দার্জিলিং জেলার তৃণমূল নেতৃত্ব বিভিন্ন ব্লকে বুথে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বলছেন যেখান থেকে তোমরা লিড দিতে পারবে সেখানে কিন্তু তোমাদের পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার? না মোটর সাইকেল, সাইকেল এইসব দেওয়া হবে। ভোটের আগে আদৌ এরকম ঘোষণা কি করা যায়? কেনই বা এসব কথা বলছেন? এসব প্রশ্ন করলে দার্জিলিং জেলার তৃণমূল নেতৃত্বের উত্তর হচ্ছে, আরে আমরা বাড়িতেও তো ছেলে মেয়েদের এইভাবেই মোটিভেট করি না যে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তোমাদের পুরস্কার দেওয়া হবে, অতএব ভালো করে পড়াশোনা করো। এটাও সেই রকমই ব্যাপার। আর তাছাড়া এটা একদম দলের অন্দরের বিষয়, একদম ব্যক্তিগত বিষয়। বেশ ভালো কথা। দেখুন, নির্বাচনে যেখানে কোটি কোটি টাকা এদিক থেকে ওদিক হয়, সেখানে মোটর সাইকেল, সাইকেল দিয়ে কতটা কি হবে আমার জানা নেই। তবে আমার তো এই পৃথিবীতে কতই কিছু জানা নেই। যাকগে, আমরা দার্জিলিং থেকে এবারে চলে যাই রায়গঞ্জের কথায়। রায়গঞ্জে মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছিলেন এবং সাংসদ হয়েছিলেন সেখান থেকে জিতে। 2014-তে মোহাম্মদ সেলিম যে মার্জিনে রায়গঞ্জ থেকে জিতেছিলেন, সেখানে যদি এক চুল এদিক থেকে ওদিক হতো তাহলেই কিন্তু মোহাম্মদ সেলিমের আর সাংসদ হওয়া নাও হতে পারতো, মানে এক চুল এদিক ওদিক হতে হতো। কেন বলুন তো? মোহাম্মদ সেলিম 2014-তে ভোট পেয়েছিলেন 28% কিছু বেশি। ফার্স্ট পজিশনে ছিলেন তিনি, সিপিআইএম ফার্স্ট পজিশনে ছিল, আর সেকেন্ড পজিশনে ছিল কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর এই ভোটের পার্থক্যটা ছিল 0.1 কি 0.2%, 0.1 বা 0.2% ভোটে মোহাম্মদ সেলিম জিতেছিলেন 2014-তে রায়গঞ্জ থেকে। তো বুঝতেই পারছেন যে 2014-এ সিপিআইএম এর এই জয়টা রায়গঞ্জের মাটিতে অত্যন্ত শক্তিশালী জয় ছিল না। আর সেটা আরও বেশি করে প্রমাণ হলো 2019-এ গিয়ে, যখন দেখা গেল বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী 40% ভোট নিয়ে জিতে গেছেন। বিজেপি রায়গঞ্জে জিতলো 2019-এ, সেই 2019 ম্যাজিক, যখন বিজেপি 18টা সিট পেল পশ্চিমবঙ্গের মাটিতে এবং বিজেপি বলল আমরা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসে গেছি। এই দেবশ্রী চৌধুরী শুধুমাত্র যে রায়গঞ্জের সাংসদ হলেন তাই নয়, তারই সঙ্গে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতেও তিনি জায়গা পেলেন। কিন্তু 2024 আস্তে আস্তে দেখা গেল না তার মন্ত্রিত্ব রইল, না তার সাংসদের আসনটা রইল। একটা রইল না কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছায়, আরেকটা রইল না নেতৃত্ব এবং নিজের ইচ্ছায়। রায়গঞ্জ থেকে এই 2024-এ দেবশ্রী চৌধুরী নিজেও আর দাঁড়াতে চাননি, তাকে এবারে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, অন্য আসনে তাকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু রায়গঞ্জে এইবার 2024-এ বিজেপির প্রার্থী হয়েছেন কার্তিক চন্দ্র পাল। এবার এই কার্তিক চন্দ্র পালের গল্প যদি আমি আপনাদের বলি,
2015 সালে কার্তিক চন্দ্র পাল কংগ্রেসের টিকিটে পুরসভা ভোটে দাঁড়িয়ে কালিয়াগঞ্জ পুরসভা থেকে জিতে ভাইস চেয়ারম্যান হলেন, কিন্তু তার কিছুদিন পরেই সমস্ত সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দিলেন। ব্যাস, পুরসভা চলে গেল তৃণমূলের দখলে। কিন্তু এখানেই শেষ নয়, আরও একটা টুইস্ট তিনি আবার মারলেন হচ্ছে 2020-তে। আবার একবার তিনি ঝাঁপ দিলেন এবং এইবার দেখা গেল শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে তিনি বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে এই কার্তিক চন্দ্র পাল যোগ দেওয়ার পরে পুরসভা ভোট যখন আবার এলো, বিজেপি তখন কালিয়াগঞ্জে এই কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে লড়লো এবং কালিয়াগঞ্জ পুরসভার অন্তর্গত 7টা ওয়ার্ড তারা দখল করলো। বুঝতেই পারছেন, তৃণমূল, কংগ্রেস, পুরসভা সমস্ত রকম খেলা হয়ে গেছে। এইবারে কার্তিক চন্দ্র পাল বিজেপির টিকিট নিয়ে লোকসভা নির্বাচনে রায়গঞ্জে প্রার্থী হয়েছেন। আর তার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন আরেক দলবদলু। দলবদলু নাম্বার 1 যদি কার্তিক চন্দ্র পাল হন, তাহলে দলবদলু নাম্বার 2 হলেন কৃষ্ণ কল্যাণী, যিনি বিজেপিতে ছিলেন। বিজেপির টিকিটে তিনি জিতে বিধায়ক হয়েছিলেন, তারপর তিনি তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দেন এবং তৃণমূলের প্রার্থী হয়ে রায়গঞ্জে এবারে তিনি দাঁড়িয়েছেন। এই কৃষ্ণ কল্যাণীর বাজার দর যে বেশ ভালোই, সেটা বোঝা যায় দুটো পয়েন্টের মাধ্যমে। একটা হচ্ছে মুকুল রায় পদত্যাগ করার পরে পিএসসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যে সদস্যপদটা ফাঁকা হয়ে গিয়েছিল, সেইখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষ্ণ কল্যাণীকে নিয়ে আসেন। এটা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য কৃষ্ণ কল্যাণীর পুরস্কার, উপহার, উপঢৌকন যাই বলুন সেটা হতে পারে। আরেকটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ পান কৃষ্ণ কল্যাণী, তার বাড়িতে রেডও হয়। বিজেপিতে থাকাকালীন কিন্তু এসব হয়নি, তৃণমূলে যাওয়ার পরে হয়েছে। অতএব বুঝতেই পারছেন এই সব কিছুই তার কারণ হচ্ছে কৃষ্ণ কল্যাণীর একটা বেশ হোল্ড রয়েছে। এবং আরেকটা কারণ হলো কৃষ্ণ কল্যাণী প্রচুর বড় লোক, বিশাল বড় লোক তিনি। আর নির্বাচন লড়ার জন্য টাকা পয়সা যে কতটা দরকার হয় সেটা নিশ্চয়ই আলাদা করে আর বোঝানোর দরকার নেই। তবে এই যে দুই দলবদলুর মধ্যে এখন লড়াইটা হচ্ছে রায়গঞ্জে, তাদের মধ্যে কে এগিয়ে থাকবেন কে পিছিয়ে থাকবেন এটা দেখার জন্য দুজনেই কিন্তু তাকিয়ে রয়েছেন এমন একজনের দিকে যিনি দলবদলু নন, যাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ফরওয়ার্ড ব্লকের একজন এমএলএ ছিলেন, হ্যাঁ ফরওয়ার্ড ব্লকেরও তো এমএলএরা ছিলেন একটা সময়, তো ফরওয়ার্ড ব্লকের একজন এমএলএ ছিলেন যার নাম ছিল আলী ইমরান রামজ, কিন্তু বেশিরভাগ মানুষই তাকে চেনেন ভিক্টর নামে। এই ভিক্টর ফরওয়ার্ড ব্লকে ছিলেন, কিন্তু তারপর দল বিরোধী কাজকর্ম এবং শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ফরওয়ার্ড ব্লক থেকে তাকে বহিষ্কার করা হয়। ভিক্টর চলে যান কংগ্রেসে। এবারে রায়গঞ্জে কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এই ভিক্টর। ভিক্টর কিন্তু রায়গঞ্জে বেশ জনপ্রিয় একজন নেতা, তার বাবাও ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন, তার কাকা প্রাক্তন মন্ত্রী ছিলেন। তো কংগ্রেসের একদা গড় হিসেবে পরিচিত সেই রায়গঞ্জ, যেটাকে প্রিয়রঞ্জন দাসমুন্সির জায়গা বলা হতো, সেখানে কংগ্রেসের টিকিটে এবার লড়াই করতে নেমেছেন ভিক্টর। দেখুন এখানে অঙ্কটা যতটা জটিল ততটাই সোজা। রায়গঞ্জের মুসলিম পপুলেশন হচ্ছে 41.7%। অতএব এখানে ভিক্টর যদি এই সংখ্যালঘু ভোট নিজের দিকে টানতে পারেন তাহলে বিজেপির একটা অ্যাডভান্টেজ থাকবে, আর যদি তিনি সেটা না পারেন তাহলে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে। তবে এইখানে অঙ্কটা অন্যরকম হতে পারতো, কিভাবে জানেন? সেটা জানার জন্য আরেক দলবদলুর দিকে আমাদের তাকাতে হবে। সে যদি তৃণমূল কংগ্রেসেই থেকে যেত তাহলে কিন্তু একদিকে সবটা ঝুঁকে পড়ার একটা সম্ভাবনা ছিল। আর সেই জনপ্রিয় বিখ্যাত দলবদলু হলেন সৌমেন রায়, কালিয়াগঞ্জের বিধায়ক। তিনি প্রথমে তৃণমূল কংগ্রেসে ছিলেন, তারপর যখন সবাই বিজেপিতে যাচ্ছেন, একেবারে হিড়িক পড়ে গেছে, সেই সময় তিনিও বিজেপিতে চলে যান। তারপরে আবার যখন সবাই বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসছেন, হিড়িক পড়ে গেছে, তখন সেই হিড়িকে তিনি আবার তৃণমূলে ফিরে আসেন, আবারও সম্প্রতি তিনি বিজেপিতে চলে গেছেন। এই সৌমেন রায় যদি দেখা যেত যে তৃণমূলেই রয়ে গেছেন, তাহলে ওই একটা দিকে দাঁড়িপাল্লাটা একটু ঝুঁকে পড়ার জায়গা ছিল, কিন্তু এখন তিনি বিজেপিতে আছেন, মোটামুটি একটা সমতার জায়গা তৈরি হয়েছে। সমতার জায়গা তো তৈরি হয়েছে, কিন্তু রায়গঞ্জের ক্ষমতা কার হাতে যাবে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে এবং তাকাতে হবে নির্বাচনের দিনের দিকে। এই যে দুটো আসন, এই দুটো আসনে বুঝতেই পারছেন একেবারে রাজনৈতিক মিউজিক্যাল চেয়ার চলছে। কে কখন আসছে, কে যাচ্ছে, কে জিতছে, কে হারছে, কে এগোচ্ছে, কে কোন দিকে চলে যাচ্ছে, সবটা বোঝাই বেশ মুশকিল। অতএব ফলাফলের দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য যে এখানে কে জিতলেন। এইবার এই 26শে এপ্রিল যে সেকেন্ড ফেজের ইলেকশন, সেখানে রায়গঞ্জ আর দার্জিলিং ছাড়াও আরও একটা আসনে ইলেকশন রয়েছে। সেই আসনটা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে বালুরঘাট। বিগ টিকিট আইটেম, বিগ বাজেট সিট। এই বালুরঘাট নিয়ে আরেকটা পর্ব আমরা প্রস্তুত করব, যেখানে বালুরঘাট আসন নিয়ে আমরা কথা বলবো। সেই পর্বটা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না, একেবারেই মিস করবেন না। আর আজকের এই পর্বটা কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে বালুরঘাট পর্ব নিয়ে। ভালো থাকবেন।